আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, ইরান দাবি করেছে জর্দানের আল আজরাক বিমান ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে এবং সেই হামলায় 3টি মার্কিন F-35 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং 3টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই হামলায় কয়েকজন মার্কিন সেনা অফিসার এবং টেকনিক্যাল ও মেইনটেন্যান্স পার্সোনেল অর্থাৎ বিমান রক্ষণাবেক্ষণকারী লোকজন নিহত হয়েছে, বেশ কয়েকজন। এর পাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়েছেন ইরানকে তারা গুড়িয়ে দেবেন। আইআরজিসি ঘোষণা দিয়েছে জর্দান থেকে মার্কিন সেনা চলে না যাওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। এর পাশে পাকিস্তান জানিয়েছে যে তারা আমেরিকা এবং ইরানকে আবার সেই সমঝোতায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে কূটনৈতিক প্রক্রিয়া নাকি অনেকটা এগিয়েছে। তবে এর সাথে নতুন করে যুক্ত হচ্ছে আরেকটি খবর, সেটি হচ্ছে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি বা গোয়েন্দা বৃত্তি করার জন্য ইসরায়েলের আরো একজন নাগরিককে আটক করা হয়েছে। এই নিয়ে গত কয়েক মাসের ভেতরে বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিককে ইরানের পক্ষে গোয়েন্দা বৃত্তির জন্য আটক করা হলো। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনায় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আশা করি আলোচনা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দর্শক, আমরা বিস্তারিত আলোচনা করি। দর্শক, আপনারা সবাই জানেন গত রাতে মার্কিন বাহিনী ইরানের বিশেষ করে কেশম দ্বীপে একটা বড় রকমের হামলা চালিয়েছে, যে হামলায় ভবন ধসে বিধ্বস্ত হয়ে চাপা পড়েছে মা বাবা এবং তাদের ছোট্ট একটি কন্যা সন্তান। এরপর ইরান জর্দান এবং কুয়েতে হামলা চালিয়েছে। ইরানের আইআরজিসি দাবি করছে যে তারা ভয়াবহ রকমের হামলা চালিয়েছে, যে হামলায় জর্দানের আল আজরাক বিমান ঘাঁটিতে 3টি মার্কিন F-35 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং 3টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বেশ কয়েকজন সেনা অফিসার নিহত হয়েছে। শুধু সেনা অফিসার নিহত হয়নি, কয়েকজন বিমান রক্ষণাবেক্ষণকারী টেকনিক্যাল অ্যান্ড মেইনটেন্যান্স পার্সোনেল তারাও নিহত হয়েছে। আইআরজিসি বলেছে যতক্ষণ পর্যন্ত জর্দানের মুসলিম ভূখণ্ড থেকে মার্কিন সামরিক বাহিনী চলে না যাবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই চলবে। আইআরজিসি আরো বলেছে তাদের ভাষায়, তাদের বিবৃতিতে, যে মার্কিন বাহিনী হচ্ছে শিশু হত্যাকারী বাহিনী। এই বাহিনীর এই মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকার কোনো অধিকার নেই, থাকার কোনো প্রয়োজন নেই, তাদেরকে এখান থেকে যেতেই হবে। এদিকে আইআরজিসি কুয়েতের আলী আল সালেম বিমান বন্দরেও হামলা চালিয়েছে। এই দুই জায়গায়, কুয়েত এবং জর্দান, দুই জায়গায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান, এবং ইরান বলছে হামলা তো সফল। কুয়েতে যে হামলা চালিয়েছে তাতে আলী আল সালেম বিমানবন্দরের 2টি ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস হয়েছে এবং একটি ফুয়েল ট্যাঙ্ক, জ্বালানি ট্যাঙ্ক, এটা ধ্বংস হয়েছে। এই যে জ্বালানি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে, সেই ট্যাঙ্ক থেকে আমেরিকার যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার জ্বালানি নিত, অর্থাৎ তেল নিত, এটা ধ্বংস করেছে। তার মানে কুয়েত থেকে বা কুয়েতের এই আলী আল সালেম বিমান ঘাঁটি থেকে জ্বালানি নেওয়াটা এখন মার্কিন বাহিনীর জন্য সংকটাপন্ন হয়ে গেল। এদিকে জর্দানে যে হামলা চালিয়েছে, জর্দানের সেনাবাহিনী দাবি করেছে তাদের সেনারা ইরানের কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এখানে একটু ব্যাখ্যা করে যেতে চাই দর্শক। ইরান বলল যে যতক্ষণ পর্যন্ত জর্দান থেকে মার্কিন সামরিক বাহিনী চলে না যাবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই। তার মানে ইরান কিন্তু একটা লক্ষ্য ঠিক করে দিল বা ঘোষণা করে দিল যে আমরা লড়াই করছি মার্কিন বাহিনীকে এখান থেকে বহিষ্কার করার জন্য, তাদের ভাষায়। যদি তাই হয় তাহলে কিন্তু ইরানের লক্ষ্য এখন পরিষ্কার। ইরান কিন্তু শুধুমাত্র আমেরিকার বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে ব্যাপারটা তা কিন্তু নয়।
তাদের এই ঘোষণার মধ্য দিয়ে পরিষ্কার হলো যে তারা জর্দান থেকে বা এই অঞ্চল থেকে, মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন বাহিনীকে তাড়িয়ে দিতে চায়, বহিষ্কার করতে চায়। এবং তারা বলছে কি, যে এরা শিশু হত্যাকারী কোন সামরিক বাহিনীকে এই অঞ্চলে প্রয়োজন নেই, ইরান বলছে। ব্যাপারটা যদি তাই হয়, তার মানে হচ্ছে যে ইরান এখন চাইছে আমেরিকার সামরিক বাহিনী এই অঞ্চল থেকে চলে যাক। এটা কিন্তু মোটামুটি তারা তাদের লক্ষ্য ঘোষণা করে দিল। জর্দান এবং কুয়েতে যে সমস্ত হামলা হয়েছে, সেই হামলা বেশ তির্যক হামলা, তীব্র হামলা হয়েছে, বড় রকমের হামলা হয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের বাহিনীকে একেবারে গুঁড়িয়ে দেওয়া হবে। তার মানে হচ্ছে যে হামলাটা খুব বড় রকমের হয়েছে। ইরান যে ক্ষয়ক্ষতির কথা দাবি করছে, যে 3টি F-35 যুদ্ধ বিমান ধ্বংস, 3টি F-35 যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত, কয়েকজন সেনা কর্মকর্তা এবং টেকনিক্যাল অ্যান্ড মেইনটেন্যান্স পার্সোনাল নিহত, তারপরে কুয়েতে জ্বালানি ট্যাঙ্কার, ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস, এই সমস্ত থেকে বোঝা যাচ্ছে যে ভালো রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরান তাই দাবি করছে। এর প্রেক্ষাপটে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইরানকে একদম গুঁড়িয়ে দেওয়ার, একদম 12টা, ইংলিশ অশালীন শব্দ ব্যবহার করেছে, সেটা বলা যাবে না, একেবারে 12টা বাজিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি, এইরকম হুমকি দিয়েছেন। তাতে বোঝা যাচ্ছে যে ইরান তাদের হামলা মোটেই হালকা করেনি, বরং জোরদার করেছে এবং তারা একটা লক্ষ্য নিয়ে এখন কাজ করছে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সেনাদেরকে সরিয়ে দেয়া। ডোনাল্ড ট্রাম্প যদিও এইরকম বারবার ইরানকে গুঁড়িয়ে দেওয়ার বা মুছে দেওয়ার বা একদম শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছেন, কিন্তু তিনি বাস্তবে এই পর্যন্ত এইরকম বড় কোনো হুমকি বাস্তবায়ন করতে পারেননি। এটা আমরা মোটামুটি কম বেশি দেখছি। এ নিয়ে খোদ মার্কিন গণমাধ্যম থেকে শুরু করে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে আলাপ আছে। তাহলে কি হবে বা কেন পারছে না? এই জায়গায় পশ্চিমা গণমাধ্যমগুলো আরো পরিষ্কার করে বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের আসলে যুদ্ধের কোনো লক্ষ্য এবং সুনির্দিষ্ট কোনো নীতি বা একটা পরিকাঠামো, একটা গাইডলাইন, এর কোনো কিছু নেই। তিনি যে কেন যুদ্ধ করছেন, কিভাবে করছেন, কেন, কোথায় গিয়ে থামবেন, তার লক্ষ্যটা কি কি হলে তিনি যুদ্ধ বন্ধ করেন, কোনো কিছু পরিষ্কার নেই। একবার বলেছেন সরকার পরিবর্তন, একবার বলেছেন পরমাণু কর্মসূচি ধ্বংস করা, একবার বলছেন হরমুজ প্রণালী ওপেন করা, ইত্যাদি ইত্যাদি। এখন কোন লক্ষ্য নিয়ে যুদ্ধ করছে তার পরিষ্কার না। সেই কারণে ডোনাল্ড ট্রাম্পের এই যে হুমকি, যে তিনি ইরানি বাহিনীকে বা ইরানকে একদম গুঁড়িয়ে দেবেন বললেন, যেটা, এই হুমকিটা বাস্তবায়ন করতে পারবেন কিনা তিনি, সেটা বেশ একটা প্রশ্নের ব্যাপার। সেটা নিয়ে মানুষের ভিতরে এক রকমের হালকা কৌতূহল আছে। তার এই কথাবার্তা অনেকটা মানুষের কাছে ফেলো হয়ে গেছে। এদিকে ইরান এবং আমেরিকার মধ্যে যখন এরকম বড় ধরনের সংঘাত চলছে, কয়েকদিন যুদ্ধবিরতির পরে কিন্তু এই সংঘাত, তাতে ইরান কেন আবার ফিরে আসলো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বে। প্রশ্ন একটাই, যে যুদ্ধবিরতি হলো, ইরানও যুদ্ধ থামিয়ে দিল, তারপরে হঠাৎ করে কেন তারা আবার মার্কিন ঘাঁটিতে হামলা চালালো? আমি এ নিয়ে যদিও একটু ব্যাখ্যা দিয়েছিলাম গত পরশু দিন সম্ভবত, তারপরেও আমি আজকে একটু ছোট্ট করে বলি যে বেশিরভাগ বিশ্লেষক এভাবেই মনে করছেন যে ইরান আসলে মার্কিন সামরিক বাহিনীর অবস্থা, তাদের শক্তি সামর্থ্য কেমন আছে এখন, সেটা বোঝার এবং দেখার চেষ্টা করছে, এবং সম্ভবত ইসরায়েলের বিরুদ্ধে পরবর্তীতে অভিযান শুরু করতে পারে ইরান। কারণ আমরা দেখছি মধ্যপ্রাচ্যের অর্থাৎ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ঘাঁটি প্রায় তছনছ করে দিয়েছে বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা যে সমস্ত খবর পাচ্ছি। তাই যদি হয়, এরপরে কিন্তু একদম শেষ পর্যায়ে ইসরায়েলের আগে আর এখন বাকি জর্দানেও কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি করেছে। তো ব্যাপারটা যদি তাই হয়, তাহলে এই উপসাগরীয় অঞ্চল থেকে ক্লোজ করতে 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 জর্দানি নিজে ঠেকিয়েছে। জর্দান থেকে ক্লিয়ার করার পরে তখন কিন্তু মেবি সম্ভবত ইসরায়েল ইরানের টার্গেটে পরিণত হয়ে যেতে পারে। যদি তাই হয়, তাহলে ধরে নিতে হবে যেটা চূড়ান্ত যুদ্ধের বা চূড়ান্ত লড়াইয়ের সূচনা শুরু। জানি না আসলে কি হচ্ছে। সুপ্রিয় দর্শক,
ইরান এবং আমেরিকার মধ্যে যখন এরকম গুরুগম্ভীর মানে মারাত্মক যুদ্ধ চলছে, তখন পাকিস্তান বলছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় 30 জুলাই বৃহস্পতিবার জানিয়েছে যে ইরান এবং আমেরিকাকে ইসলামাবাদ সমঝোতা স্মারক যেটা সই হয়েছিল, সেই স্মারকে সেই লিখিত সমঝোতায় ফিরে আনার একটা চেষ্টা চলছে। যদি তাই হয়, যদি ফিরে আনার চেষ্টা সফল হয়, তাহলে যুদ্ধবিরতি হবে, আবার আলোচনা শুরু হবে। আর যদি এটা সফল না হয়, তাহলে যুদ্ধ আরো ভয়ঙ্কর রকমের অবস্থা ধারণ করবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে, মোটামুটি এটা বলা যাচ্ছে। এর মধ্যে ইসরায়েলের এক গোয়েন্দাকে আটক করেছে, মানে ইসরায়েলি নাগরিক ইরানের পক্ষে গোয়েন্দা বৃত্তি করছিল, সেই অভিযোগে ইসরায়েল আটক করেছে। তার বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগপত্র দায়ের করা হয়েছে। সেই অভিযোগে বলা হয়েছে যে আমির হিসাম মোহাম্মদ টিটি, এই ব্যক্তি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ, তাদের দুইজনের উপরে গুপ্তচর বৃত্তি করেছে। এই দুইজন উত্তরাঞ্চলের একটা হাসপাতাল পরিদর্শনের সময় তাদের ছবি তুলেছে এবং সেগুলো নাকি 34 বছর বয়সী এই আমির হিসামের ইরানি হ্যান্ডলারের কাছে পাঠিয়েছে। এবং নর্মালি এই ধরনের কর্মকাণ্ডের বিপরীতে তারা টাকা পেয়ে থাকে, ডলার পেয়ে থাকে। এই রকম অভিযোগ কিন্তু এইটা প্রথম না। এর আগেও আমি নিজে ভিডিও করেছি কয়েকবার, যে এরকম বেশ কয়েকজন গুপ্তচরকে ইসরায়েলের ভেতর থেকে আটক করা হয়েছে এবং তাদেরকে কারাগারে বা বিচারের সম্মুখীন করা হয়েছে। তাতে বোঝা যায় যে ইসরায়েলের ভেতরে ইরান প্রচুর সংখ্যক এজেন্ট ঢুকিয়ে দিতে পেরেছে এবং ক্ষণে ক্ষণে সময়ে সময়ে তাদের তথ্য ইরানের কাছে চলে যাচ্ছে। এটা ইরানের জন্য নিশ্চয়ই স্বস্তির কারণ, ঠিক বিপরীতে ইসরায়েলের জন্য মারাত্মক রকমের অস্বস্তির কারণ। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই আপনাদের মত কি। ইরান যে দাবি করলো, ইরানের আইআরজিসি, এই খবর কিন্তু পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন দিয়েছে, আল জাজিরা দিয়েছে এবং ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা দিয়েছে, বেশ দায়িত্বশীল জায়গা থেকে। আইআরজিসি বলছে যে আমেরিকার 3টি F-35 যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে, 3টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। আপনারা কি মনে করছেন, এই খবরের সত্যতা কেমন বলে আপনাদের কাছে মনে হয়? 1, 2 হচ্ছে, আপনারা কি মনে করছেন যে ইরান আসলে চূড়ান্ত লক্ষ্য নিয়েই এই সাম্প্রতিক যুদ্ধ, অর্থাৎ 29 জুলাই থেকে যে যুদ্ধ শুরু করেছে, এই যুদ্ধটা শুরু হলো চূড়ান্ত লড়াইয়ের লক্ষ্যে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক কঠিন প্রতিশোধ নিয়েছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের সর্বশেষ হামলায় জর্ডানে মার্কিন বিমান বাহিনীর 3টি F-35 ধ্বংস হয়ে গিয়েছে। পুরোপুরি ধ্বংস হয়েছে 3টি ফাইটার জেট, অন্যদিকে আরো 3টি ফাইটার জেট আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত মানে এগুলো আর আকাশে উঠতে পারবে না। ইরানের এই হামলার বিষয়ে আমরা সকালের লাইভেই তথ্য জানিয়েছিলাম। গতকাল রাতে নতুন করে ইরানের ভেতরে কুয়েত থেকে হিমার্স মিসাইলের মাধ্যমে আক্রমণ চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই আক্রমণের প্রতিশোধ নিতে সকালবেলা ইরান পাল্টা হামলা চালায় জর্ডানের মুয়াফফাক সালতি এয়ারবেজে। সেই হামলার যে ভিডিও চিত্র এসেছে সেটা দেখাচ্ছি। দফায় দফায় প্রায় 5 দফায় ইরান ব্যালিস্টিক মিসাইলের হামলা চালায় জর্ডানকে লক্ষ্য করে। সেই হামলা ঠেকানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে আমেরিকার এয়ার ডিফেন্সগুলো, কিন্তু ইরানের তাসনিম নিউজ এজেন্সি বলছে সবগুলো হামলা ঠেকাতে পারেনি আমেরিকা। কিছু মিসাইল পিন পয়েন্ট প্রিসাইজ অ্যাকশন করেছে এবং সেই অ্যাকশনে জর্ডানের এই বিমান ঘাঁটিতে অন্তত 3টি F-35 বিমান পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। আমেরিকার এই F-35 বিমান ধ্বংস হওয়ার যেই ঘাঁটিটি, ঠিক এই ঘাঁটিতেই কিছুদিন আগে
ইরানের হামলায় আমেরিকার 4 জন সেনা নিহত হয়েছিল, আহত হয়েছিল 20 জন সেনা। প্রথম দিকে আমেরিকা ঠিক একই স্টাইলে অস্বীকার করেছিল তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরবর্তীতে তারা হতাহতের কথা মেনে নিয়েছিল, কিন্তু নিহতের কথা স্বীকার করেনি। আরো পরে তারা নিহতের কথাও স্বীকার করেছে। সবশেষ আমেরিকার হতাহতের সংখ্যা নিয়েও সৃষ্টি হয়েছিল বিতর্ক, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র নতুন এক সিস্টেমে এমন গোঁজামিল দিয়ে তাদের আহত সৈন্যদের সংখ্যা প্রকাশ করছিল, তাতে ইরানের হাতে ঠিক কতজন সৈন্য নিহত হয়েছে বা আহত হয়েছে তার সুস্পষ্ট কোনো তথ্য জানা যাচ্ছিল না। এবং সর্বশেষ ডাটায় সংখ্যাটি 200 থেকে বেড়ে এক লাফে 600+ হয়েছে। অর্থাৎ এ যাবৎকালে ইরানের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের 38টি ঘাঁটি আক্রান্ত হয়েছে এবং তাতে আমেরিকার 600+ সৈন্য হতাহত হয়েছে। প্রিয় দর্শক, এই সংবাদটি দেখার পর কোন দোয়া পড়তে মন চাচ্ছে কমেন্টে লিখতে পারেন। আমাদের লাইভে যোগ দিয়েছে সুদূর মেঘালয় থেকে আমাদের একজন দর্শক, পশ্চিমবঙ্গ থেকে, আসাম থেকে প্রায় আমাদের বাংলাভাষী দর্শকরা যোগদান করে। মুম্বাই থেকে আমরা দেখি, এই প্রথম মেঘালয় থেকে দেখলাম। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। আজকের লাইভে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। গতকাল রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের কেশব দ্বীপে একটি আবাসিক এলাকায় একটি ভবন বিধ্বস্ত হয়ে একই পরিবারের 3 জন সদস্য নিহত হয়েছিল। বাড়িটিতে বিমান হামলা করার কারণে বাড়ির ভবন ধসে পড়ে এবং পরবর্তীতে সেই ভবনের নিচ থেকে এই পরিবারের 3 জনকে উদ্ধার করে। এবং মর্মান্তিক এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান আমেরিকার 3টি F-35 খেয়ে দিয়েছে বলে দাবি করেছে তাসনিম এজেন্সি। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো, তাসনিম এজেন্সিকে আজকে এলন মাস্ক টুইটার থেকে তাদের অ্যাকাউন্টটি মুছে দিয়েছে। অর্থাৎ আমেরিকার ক্ষয়ক্ষতির সংবাদ যেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ না জানতে পারে, সে কারণে ইরানের সংবাদ মাধ্যমের অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে বা বাতিল করে দিয়েছে এলন মাস্ক। সারা বিশ্বে মত প্রকাশের স্বাধীনতার কথা বললেও ইরানপন্থী অসংখ্য পেজের এইভাবে আইডিগুলোকে নষ্ট করে দেয়া হচ্ছে, ডিলিট করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। তবে ইরানের পক্ষ থেকে আজকে হুঁশিয়ারি দিয়েছে ইরানের জেনারেল হাতামি। তিনি বলেছেন, ইরানের সেনাবাহিনী তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ইরানের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করে যাবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে খুব একটা সুবিধা করতে পারছে না ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ যে সংবাদ পাওয়া গিয়েছে তাতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি অফিসারদের সাথে এক মিটিংয়ে প্রচন্ড রকম হতাশা ব্যক্ত করেছেন এবং তিনি মেজাজ হারিয়েছেন, খুব শাউট করেছেন, চিৎকার চেঁচামেচি করেছেন। কেন? কারণ আমেরিকান সেনাবাহিনীর ভেতরে মিলিটারি অফিসাররা 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এক ভাগ বলছে ইরানের বিরুদ্ধে আরো লাগাতার হামলা চালাতে হবে, আরেক দল বলছে ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করতে হবে। কারণ ইরানের বিরুদ্ধে লাগাতার হামলা চালালে আমেরিকার যে স্টকে গোলা বারুদ আছে সেগুলো ফুরিয়ে যাবে। তবে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েও ইরানকে আর কোনো সমঝোতায় আনা যাচ্ছে না, ইরানকে আর কোনো বিষয়ে রাজি করানো যাচ্ছে না। আমেরিকার এই অ্যাকশনে কোনো কাজ হচ্ছে না দেখে প্রচন্ড রকম ক্ষোভ দেখান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর সফরকালে ইরানের বিরুদ্ধে আরেক দফা হামলা চালিয়ে হয়তো নেতানিয়াহুর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছে ট্রাম্প, কিন্তু তাতে মার্কিন অর্থনীতির 12:30 বেজে যাচ্ছে। সারা বিশ্বে তেলের দাম ঊর্ধ্বমুখী। প্রিয় দর্শক, এদিকে নতুন সংকটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জর্ডানের ভেতরে নজিরবিহীনভাবে জর্ডানের জনগণ, জর্ডানের সিভিল সোসাইটি জর্ডান থেকে মার্কিন সেনাদেরকে বের করে দেওয়ার খোলা চিঠি দিয়েছে। সাম জর্ডানিয়ান্স dare to speak against US troops presence. কিছু
জর্ডানের নাগরিক দুঃসাহস দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদেরকে জর্ডান থেকে বের করে দেওয়ার জন্য। জর্ডানে প্রায় 4,000 আমেরিকান সেনা নিয়োজিত রয়েছে। জর্ডানের শিক্ষাবিদ, সাংবাদিক সহ সিভিল সোসাইটির অনেক মানুষ লিখিত চিঠির মাধ্যমে জর্ডানের রাজার কাছে দাবি করেছে আমেরিকান সেনাদেরকে এই মুহূর্তে জর্ডান থেকে বের করে দিতে। কারণ মার্কিন সেনারা থাকার কারণে জর্ডানের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে। জর্ডানে আমেরিকান ঘাঁটিতে দফায় দফায় ইরান হামলা করছে এবং যখনই ইরানের মিসাইল আসছে তখনই সাইরেন বাজছে আম্মানে। জর্ডানের সাধারণ মানুষের শান্তি নষ্ট হচ্ছে। জর্ডানের আবাসিক বাড়িঘরের মধ্যেও মিসাইলের ধ্বংসবেশ পতিত হচ্ছে। সুতরাং মার্কিন সৈন্যদেরকে রেখে জর্ডানের জনগণের কোনো লাভ নেই। প্রিয় দর্শক, আপনিও কি মনে করেন জর্ডান থেকে আমেরিকান সৈন্যদেরকে গাট্টি বুস্কা বেঁধে আটলান্টিকের ওপারে পাঠিয়ে দেওয়া উচিত? জর্ডানের মার্কিন উপস্থিতির কারণে শুধুমাত্র জর্ডানের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে না, বরং এই মার্কিন সেনাদের হাতে নারী শিশু হত্যা হচ্ছে, এই অভিযোগ করেছে জর্ডানের এক এমপি। জর্ডানের সাধারণত রাজতন্ত্র থাকার কারণে রাজার বিরুদ্ধে কেউ কোনো সিদ্ধান্ত বা কোনো দাবি দাওয়া করতে পারে না, কিন্তু এবার নজিরবিহীনভাবে জর্ডানের মানুষ প্রকাশ্যে মার্কিন সেনাদেরকে বের করে দেওয়ার দাবি জানিয়েছে। অন্যদিকে জর্ডানের সংসদে আমেরিকার দালাল একদল এমপি প্রস্তাব এনেছিল এর আগে ইরানের হামলায় নিহত 4 মার্কিন সেনার জন্য শোক প্রস্তাব করার জন্য, সমবেদনা জানানোর জন্য। তবে জর্ডানের আরেক দল এমপি তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে জর্ডানের সংসদে মার্কিন সেনাদের জন্য কোনো ধরনের সমবেদনার বিল আমরা পাশ হতে দেব না। প্রিয় দর্শক, এদিকে ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের হামলার পর ইরাকের পক্ষ থেকে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের শিয়া মিলিশিয়া নেতা মুক্তাদা আল সদর বলেছে ইরাকের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে, সুতরাং ইরাককে তার জবাব দিতে হবে। আজকে একটি ব্যতিক্রমধর্মী সংবাদ রয়েছে ভারত এবং ইসরায়েলের সম্পর্কে, সামরিক সম্পর্ক নিয়ে। সাম্প্রতিক সময়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের এই প্রতিবেদনে দাবি করেছে 7 অক্টোবরের ঘটনার পর যখন ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করেছে তারপর থেকে ইসরায়েলে অনবরত অস্ত্র সাপ্লাই দিয়ে যাচ্ছে নেতানিয়াহুর দেশকে নরেন্দ্র মোদী এই 7 অক্টোবরের পর থেকে অন্তত 2,596 বার অস্ত্রের চালান পাঠিয়েছে ইসরায়েলে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দ্য সাপ্লাই অফ উইপন্স অ্যান্ড অ্যামিউনিশনস টু ইসরায়েল শীর্ষক একটি প্রতিবেদনে দাবি করেছে 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান শুরুর পর থেকে ভারত থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশ ও সামরিক উপাদানের 2,596টি চালান বিশ্লেষণ করেছে সংস্থাটি। যখন ইউরোপের দেশগুলো পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে, এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে অস্ত্রের চালান শেষ দিকে এসে ব্লক করে দিয়েছিল, ভয়ঙ্কর গোলাবারুদ রপ্তানি বন্ধ করে দিয়েছিল, সেই সময় ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল নরেন্দ্র দামোদর মোদী। এই দুই নেতাকে একসাথে দেখলে এক নামে কি বলে ডাকতে মন চায়? ভারতে মুসলিম নিপীড়নের জন্য নরেন্দ্র মোদীকে গুজরাটের কি জানি বলা হয়, সেই একই ব্যক্তি গাজার সাধারণ মানুষদের নিপীড়নের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে ফেরারি আসামি, যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত একজন ফেরারি আসামিকে নিয়মিত অস্ত্র দিয়েছে, তাও একবার, 100 বার, 500 বার নয়, 2,500 বার, 2,500টি চালান পাঠিয়েছে। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া সব জায়গায় ইসরায়েল এবং ইন্ডিয়ার একটা গোপন আঁতাত দেখা যাচ্ছে। এদিকে নতুন তথ্য বেরিয়েছে পাকিস্তানের সাথে কার্গিল যুদ্ধের সময় গোপনে ইন্ডিয়াকে অস্ত্র দিয়েছিল ইসরায়েল। অর্থাৎ সাউথ এশিয়া থেকে শুরু করে মিডল ইস্ট সব জায়গায় ইসরায়েল এবং ইন্ডিয়া এক পক্ষে।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইন্ডিয়াতে সফরের দাওয়াত দিতে এসেছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। গতকাল বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতে এসেছিল ভারতের রাষ্ট্রদূত ত্রিবেণী। তিনি বলছেন ভারত অপেক্ষা করছে তারেক রহমানের জন্য। আবার জাতীয়তাবাদী অনেক শক্তি মনে করছে